জয় ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুনিয়া ভিনিসিউস নৈপুণ্যে হাইতিকে 3-0 গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষে সেলেসাওরা। পরিবর্তিত ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রীর চীন সফরে নজর অন্য দেশেরও ঢাকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা। শেখ পরিবার সহ দুর্নীতিবাজদের জব্দ সম্পদের 80% নিয়ন্ত্রণ নেই দুদকের। আদালতের আদেশ বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। থামছে না পুশিন আতঙ্ক। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফ এর। রুখে দিল বিজেপি। শূন্য রেখায় অবস্থান। এবং বক্তব্য এক্সপাঞ্জে আত্মসম্মানে আঘাত। ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ জমা বিএনপি এমপির। সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা। নিষ্পত্তির উদ্যোগ। দেখছিলেন শিরোনাম। সময় সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিয়াস কুনিয়ার জোড়া গোলে হাইতিকে 3-0 গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের বাকি গোলটা করেছেন ভিনিসিউস জুনিয়র। এই জয়ে মরক্কোকে টপকে সি গ্রুপের শীর্ষে উঠে এলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর পাহাড়সম চাপ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল হেক্সা জয়ের মিশনে থাকা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মেথিয়াস কুনিয়া ও ভেনিসিউস জুনিয়রের নৈপুণ্যে সেই চাপ কাটিয়ে উঠেছে সেলেসাওরা। স্বরূপে ফিরে সাম্বা মেজিকে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ব্রাজিল। একাদশে 2 পরিবর্তন নিয়ে দল মাঠে নামান কার্লো আনচেলত্তি। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ইগোর থিয়াগোর পরিবর্তে মেথিয়াস কুনিয়া আর রাইট ব্যাকে ইভানেজের পরিবর্তে দানিলো। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই হাইতিকে চাপে রাখে ভিনি রাফিনিয়ারা। 13 মিনিটেই প্রথম জালের দেখা পায় ব্রাজিল। তবে রাফিনিয়ার গোল বাতিল হয় অফসাইডে। এর কিছুক্ষণ পরে আবারও সেলেসাওদের আক্রমণ। বাম দিক থেকে ভেনিসিউসের শট হাইতির গোলরক্ষক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে জড়ান মেথিয়াস কুনিয়া। 37 মিনিটে আবারও ভিনি কুনিয়া ম্যাজিক। রিয়াল তারকার অ্যাসিস্ট থেকে বা পায়ের শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ইগোর থিয়াগোর পরিবর্তে জায়গা পাওয়া কুনিয়া। তবে মাঝে রাফিনিয়ার ইনজুরিতে কিছুটা অস্বস্তিতে পড়ে সেলেসাও সমর্থকরা। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান। প্রথমার্ধে আবারও জাল খুঁজে পায় ব্রাজিল। যোগ করা সময়ে মাঝ মাঠ থেকে লুকাস পাকেতার থ্রো পাসে ভেনিসিউস জুনিয়রের অসাধারণ ফিনিশিং। ব্যবধান 3-0 করে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে নিজেদের ডিফেন্স সামলে ওঠে হাইতি। ব্রাজিলকে আর কোনো সুযোগ দেয়নি তারা, বরং ম্যাচে ফিরতে আক্রমণে ওঠে হাইতি। তবে দুর্দান্ত দুটি সেভ করে সেলেসাওদের জাল অক্ষত রাখে অ্যালিসন বেকার। মাঝে বদলিনামা এনরিকের গোল বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 3-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর এই হারেই এক ম্যাচ হাতে রেখে আসর থেকে বাদ পড়েছে 52 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি। আজও নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ব্রাজিলকে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর 4টায় স্কটল্যান্ডের বিপক্ষে সি গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। আর সেই ম্যাচেই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ব্রাজিলের প্রথম জয়ের স্বস্তি বাংলাদেশের ব্রাজিল সমর্থক শিবিরে। নেইমারহীন সাম্বার এমন চোখ ধাঁধানো পারফরমেন্স নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা শেষে উল্লাসে মাতেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি, মহসিন হলের মাঠ ও ভিসি চত্বরে বড় পর্দায় খেলা উপভোগ করেন ফুটবল ভক্তরা। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেকেই। খেলা শুরুর আগে কানায় কানায় পূর্ণ প্রাঙ্গণগুলো। কেউ গাছে, কেউ আবার ছাদে বসেই এনজয় করেছেন। উত্তেজনায় ঠাসা আক্রমণ পাল্টা আক্রমণে ব্রাজিলের প্রথম জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেই ম্যাচে আলহামদুলিল্লাহ 3 গোল দিছে, তো ভালো লাগছে। কত খেলাটা দেখে আমাদের খুবই খারাপ লাগছে আসলে। 99 আর 100 যেটা
এটাকে আপনি কখনো কম্পেয়ার ধরতে পারবেন না। আমাদের বাপদাদা দেয় নাই, আমাদের বাপদাদা কাপ নিচ্ছে। ব্রাজিল মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা। নেইমার ছাড়াই ব্রাজিলের যে পারফরমেন্স তা মেসিহীন আর্জেন্টিনা কল্পনা করতে পারে না বলেও খোঁচা দেন সাম্বা নাচিয়েরা। আগে থাকতেই কনফিডেন্ট ছিল যে ব্রাজিল জিতবে। 2026 বিশ্বকাপে আমাদের হেক্সা পূরণ হবে। তাদের প্রত্যাশা পরের ম্যাচেই হয়তো সেলেসাও পোস্টার বয় ফিরবেন আর দল এগিয়ে যাবে হেক্সা মিশনের পথে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন না হলে রাউন্ড অফ 32-তে কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে। তাই স্কটল্যান্ডের বিপক্ষে এই ধারাবাহিকতা বজায় থাকবে প্রত্যাশা হলুদিয়াদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের জয়ে আনন্দে ভাসছেন সারা দেশের সমর্থকরা। নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাড়া মহলায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। প্রথম ম্যাচ ড্র হবার পর দ্বিতীয়তে ব্রাজিলের জয়ে আনন্দে দিশেহারা সমর্থকরা। আনন্দ মিছিল বের করা সহ নানা আয়োজনে বিজয় উদযাপন করেন তারা। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বের করা হয় আনন্দ মিছিল। এর আগে নগরীর বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সী সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রদর্শন প্রাঙ্গণ। প্রতিটি গোলের সাথে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। ইনশাআল্লাহ এবার ফাইনাল চাই, কাপ ইনশাআল্লাহ আমরা হেক্সা পূরণ করব। ব্রাজিল আর আর্জেন্টিনা ভাই ভাই, তো এখানে কোনো তর্ক বিতর্ক করার কোনো কিছু নাই। ব্রাজিল আজকে অনেক অ্যাটাকিং খেলতেছে, অনেক ভালো খেলতেছে তারা। রংপুরেও ব্রাজিল সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। ব্রাজিল হাইতি ম্যাচ দেখতে বড় পর্দার সামনে হাজির হন ব্রাজিল সমর্থক সহ বিভিন্ন দলের ভক্তরা। পুরো 90 মিনিট জুড়ে প্রিয় দলকে সমর্থন দেন সেলেসাও ভক্তরা। ব্রাজিল যে একটা ফুটবল বিশ্বের শৈল্পিক রাজ্য গঠন করেছিল তার পূর্ব আজকে দিল মাঠে। এছাড়া সিলেট সহ জেলায় জেলায় ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ফুটবল প্রেমীরা। ব্রাজিলের প্রতিটি আক্রমণে উচ্ছ্বাস আর প্রতিপক্ষের আক্রমণে উদ্বেগ ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরের দিকে শুধু বাংলাদেশ নয়, নজর রাখছে অন্য দেশও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতিতে এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, ঢাকার ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের জন্যও গুরুত্বপূর্ণ। এছাড়া সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, নিরাপত্তা সহযোগিতা ও চীনা বিনিয়োগ। সাতিলা সালমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 23 জুন মালয়েশিয়া থেকে 4 দিনের সফরে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্তিধর এ প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম সফর। নানা দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একান্ত বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। এ সফর এমন এক সময় হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে, আর বাংলাদেশ খুঁজছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বহুমুখী কূটনৈতিক অংশীদারিত্ব নতুন পথ। এর মাঝে গত মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৪,১৮৯ কোটি টাকার প্রকল্প পাশ করেছে একনেক। ফলে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে তাই প্রশ্ন, ঢাকা কি চাইছে আর বেইজিংই বা কি বার্তা দিতে চায়? বাংলাদেশ চীন সম্পর্ক গত কয়েক বছরে অর্থনীতি, অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এবারের সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিয়ে অগ্রগতি আশা করছে দুদেশই। এই সফরে উনি এই তিস্তা প্রকল্পটি আমার মনে হয় যে এটার সমাধান হবে, এটা নিয়ে একটা চুক্তি হয়ে যেতে পারে। চীনের সাথে একটা বড় সম্পর্ক হওয়ার কথা, সেখানে হোমওয়ার্কও করা আছে এবং মনে রাখতে হবে চীন সেই অবস্থায় আছে, মানে সম্পর্ক করার জন্য হয়তো অনেক দেশই আছে, কিন্তু তার তো সামর্থ্য থাকতে হবে। দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিযোগিতা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সক্রিয়তা এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ। বিশ্লেষকদের মতে এ সফরকে ঘিরে নিরাপত্তা সহযোগিতা এবং ভূ রাজনৈতিক তাৎপর্যের দিকে নজর থাকবে অন্য দেশগুলোরও। রাজনৈতিক অটোনমি সব দেশে থাকবে। আমার পররাষ্ট্রনীতি, আমার নিরাপত্তা নীতি আমার দেশের স্বার্থে হবে। কমপ্লেক্স কাঠামো যেটা অর্থনীতির হয়েছে, এইটাই আমাকে কম্পালশন করছে সবার সাথে সম্পর্ক রাখা। আমার কোনোভাবেই একটা দেশ চাইলেও যে আমার সাথে তোমার একটা এই চুক্তি করতে হবে,
আমি বরাবরই বলে এসেছি হ্যাঁ চুক্তি করা যেতে পারে, কিন্তু তাকে এটাও বলতে হবে যে এই একই জিনিস চুক্তি কিন্তু আমি ওই দেশের সাথে করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সফরের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কতটা অর্জিত হলো তার উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী চীন সফরকে ঘিরে নতুন করে আশার আলো জেগেছে তিস্তা অববাহিকায়। প্রত্যাশা, সফরের মধ্য দিয়ে বছরের পর বছর ভাঙন, বন্যা আর খরার সঙ্গে লড়াই করে টিকে থাকা লাখো মানুষের বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। আর প্রধানমন্ত্রীর চীন সফরকে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। তারেকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। উত্তরের কোটি মানুষের অর্থনীতি, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে তিস্তা। বছরের পর বছর ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমের তীব্র পানি সংকট মোকাবিলা করেও তিস্তা পাড়ের মানুষ এই নদীকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা হবে তখন আমার এই তিস্তা নদীতে আপনার অগাধ পরিমাণ পানি থাকবে। দুই পাশে মনে করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। আমাদের তিস্তা পাড়ের যে দুই পাশের লোকজনের বসত বাড়ি আছে, এগুলো জমি যেগুলো গেছে সেগুলো হয়তো ফিরে পাবে এবং নদীর পানি যে পানিটা থাকা দরকার সে পানিটা থাকবে। তিস্তা অববাহিকার দুই পারের যে কৃষক আছে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে, সেই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি হবে এবং দেশের জাতীয় উৎপাদনে খাদ্যশস্য প্রভাব ফেলবে। 17 জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে রয়েছে তীর সংরক্ষণ ও খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়ক, গ্রোয়েন ও স্পান নির্মাণ সহ ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন। শুরু থেকেই প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাই প্রধানমন্ত্রীর চীন সফর তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। এই প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগী যত দেশ আছে নানা পাটে তারা থাকতে পারে, কিন্তু কারিগরি পাটে যারা সমীক্ষা করেছে তাদের কাছে এই কাজটি দেওয়া জরুরি। এদিকে শুক্রবার তিস্তা নদী পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী স্পষ্ট বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি যাব তার কাছে। শাতিলা, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীরা আসলে অপেক্ষায় আছি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রথম বিদেশ সফর, তিনি যাচ্ছেন মালয়েশিয়ায় এবং এরপরে সেখান থেকেই 23 জুন যাচ্ছেন চীন সফরে। চীনে তিনি 4 দিনের রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করবেন। এখানে বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তিনি একান্ত বৈঠক করবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। এবং এই যে বৈঠক, এই যে সফরটি আসলে এই নতুন সরকার ক্ষমতায় আসার পরে নানা জল্পনা কল্পনা ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কোন দেশে প্রথম যাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা জানি অনেক দেশের পক্ষ থেকে আসলে প্রথমবারের মতো সফরে যাওয়ার জন্য তারেক রহমানের কাছে আমন্ত্রণ ছিল এবং প্রধানমন্ত্রী প্রথম যে দেশটি বেছে নিয়েছেন সেটা হচ্ছে মালয়েশিয়া। এবং এই মালয়েশিয়াকে বেছে নেওয়ার পেছনে আসলে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্য যেহেতু এই শ্রম বাজার হিসেবে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, সেখান থেকে শ্রমিকদের ফেরত আসতে হচ্ছে এবং সেই কারণে আসলে বিকল্প বাজার যে বড় বাজারটি রয়েছে মালয়েশিয়া, সেই মালয়েশিয়ার বাজারটি ধরাই আসলে সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশের শ্রমিক পাঠানো আসলে মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই বাজারটি উন্মুক্ত করার একটি বড় পদক্ষেপ হিসেবে সরকার আসলে এই চ্যালেঞ্জটি নিচ্ছে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র চীনের অর্থাৎ এশিয়ার যে মহাশক্তি, সেই চীন সফরও কিন্তু বা এই নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তো সব কিছু মিলে আনুষ্ঠানিক যে বৈঠকটি আনুষ্ঠানিক যে ব্রিফটা হতে যাচ্ছে
সেই ব্রিফে আসলে আমরা জানতে পারবো প্রধানমন্ত্রীর সফরসূচিগুলো কি থাকছে, কি ধরনের কর্মসূচিতে তিনি অংশ নেবেন, কি ধরনের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেবেন। এর উপরে আসলে নির্ভর করবে যে বাংলাদেশে বিনিয়োগ থেকে শুরু করে পরবর্তী ভবিষ্যৎ কর্মপন্থাগুলো আসলে কি হবে। তো এই গুরুত্বপূর্ণ সফরের আনুষ্ঠানিক বৈঠকের জন্য অপেক্ষা, এবং আনুষ্ঠানিক বৈঠকের পরে আসলে এক ধরনের কাঠামো দাঁড়াবে যে আসলে প্রধানমন্ত্রী কি ধরনের এজেন্ডা নিয়ে আসলে এই দুই দেশে যাচ্ছেন এবং বাংলাদেশ আসলে কি ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক আসলে তৈরি করতে যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সময় সংবাদে আরও থাকছে। এবার চট্টগ্রামের সড়কে এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা, নজরদারিতে আসবে অর্ধশতাধিক মোট 217 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি, যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরার আশা। দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা পরিবারের সদস্য সহ বিভিন্ন ব্যক্তির জব্দ সম্পদ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি দুদক। 2025 সালে দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পেলেও 80% স্থাবর সম্পত্তি রিসিভার নিয়োগ দিতে পারেনি সংস্থাটি। ফলে নানা কৌশলে সেই সম্পদের সুবিধা ভোগ করছেন অভিযুক্তরাই। বিশেষজ্ঞরা মনে করেন আদালতের আদেশ বাস্তবায়নে দুদককে আরও সক্রিয় হতে হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। 2025 সালে আদালত এটি জব্দের আদেশ দিলেও এখনও সেখানে রিসিভার নিয়োগ করতে পারেনি দুদক। 2025 সালের 11 মার্চ এই ভবনে থাকা টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিল আদালত, কিন্তু 1 বছরেও সেই ফ্ল্যাটটি জব্দ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট পরবর্তী সময়ে একাধিক প্লট ফ্ল্যাট জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি, কিন্তু মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে তারা? সেগুনবাগিচাতেও টিউলিপ সিদ্দিকির মা শেখ রেহানার নামে থাকা ফ্ল্যাটটি 2025 সালের মার্চে জব্দের আদেশ দেন আদালত, কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেটি এখনও বুঝে নিতে পারেনি দুর্নীতি বিরোধী সংস্থাটি। আমাদের কাছে কেউ খোঁজখবর নিতে আসে। দুদকের নথি বলছে 2025 সালে দেশে বিদেশে সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ পায় কমিশন। কুক অথবা ফ্রিজ করার আদেশ দেন, তারপরে ওই সম্পদের ক্ষেত্রে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে মূলত রিসিভার নিয়োগের প্রক্রিয়াটি শুরু করেন। দেশের অভ্যন্তরে থাকা 30,000 কোটি টাকা সম্পদের মধ্যে 6,137 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ জব্দ করা হয়। তবে এই বিপুল সম্পদের প্রায় 80%রই রিসিভার নিয়োগ হয়নি, আর কিছু সম্পদে রিসিভার নিয়োগ দেওয়া হলেও শেষ করা যায়নি আইনি প্রক্রিয়া। ফলে মালিকানা কাগজে কলমে অবরুদ্ধ থাকলেও আড়ালে এসব সম্পদের সুবিধা ভোগ করছে মূল অভিযুক্তরাই। এসব সম্পদের তালিকা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার, এসআলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সহ আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা। অবশ্য মাঠ পর্যায়ে সম্পদ বুঝে নেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানালেন দুদক আইনজীবী। একমাত্র প্রধান কারণ হচ্ছে আমাদের ইন্ডিকেশনের লোকবলের অভাব, আর তাছাড়া ইন্ডিকেশন মামলার ক্ষেত্রে আয়ুদের অন্যান্য মামলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, কারণ আমাদের একটা ঘটনা এদের ইনভেস্টিগেশন করার জন্য বিভিন্ন বিষয়ে যেতে হয়, ডকুমেন্ট কালেক্ট করতে হয়, সাব রেজিস্ট্রি যেতে হয়, ব্যাংকে যেতে হয়, এদের প্রচুর সময় প্রয়োজন হয়, এদের সময় নষ্ট হয়। এই জন্য প্রতিদিনই হচ্ছে, হয়তো বা আপনাদের এক্সপেকটেশন বা দেশের মানুষের এক্সপেকটেশন অনুযায়ী ওই রকম হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। তবে দুদকের এই ব্যর্থতার পিছনে সদিচ্ছা ও আন্তরিকতার ঘাটতিকেই দায়ী করছেন সাবেক এই মহাপরিচালক। সম্পদ হয় আয়যোগ্য, তাহলে সেই আয়টাও রিসিভারের কাছে আসবে। এই কাজটাও দুদকের করার কথা। প্রথমত দরখাস্ত দিতে হবে দুদকে, দ্বিতীয়ত হচ্ছে যে নিতে হবে সেটা দুদকের রিসিভার হিসাবে, এবং এই কাজগুলো করতে হবে। সেটা হয় না বলেই আপনি দেখতে পাচ্ছেন যে এখনও যার সম্পদ সেই ভোগ করছে। অবশ্য এর মাঝেও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পদে রিসিভার নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা শুরু হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সংসদে পর্দা ও নেকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করায় এবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সম্প্রতি 302 বিধি অনুযায়ী স্পিকারের কাছে অভিযোগ জমা দেন তিনি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে যাওয়ারও ঘোষণা দিয়েছেন কুমিল্লা 6 আসনের এমপি।
বুঝলাম না তো কারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। 14 জুন সম্পূরক বাজেটের আলোচনায় নারীর পর্দা ও নেকাব নিয়ে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। জানান ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা সংসদের রীতিবিরোধী। ঘোষণা দেন বক্তব্যের বিতর্কিত ওই অংশ এক্সপাঞ্জের। পরে বক্তব্য শেষ করারও সুযোগ দেন মনিরুল হক চৌধুরীকে। যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে এই অংশটুকু এক্সপান্স করা হলো। সংসদের এই উত্তাপ ছড়িয়ে পড়ে রাজপথেও। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় হেফাজতে ইসলাম সহ ধর্মীয় সংগঠনগুলো। এই পরিস্থিতি আমি প্রত্যাশা করি না। রাজপথে যখন বিরোধী দলের ক্ষোভ, তখন উল্টো সংসদে বক্তব্য এক্সপান্স করায় 302 বিধির আওতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেছেন এমপি মনিরুল হক চৌধুরী। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে তিনি যাবেন না বলেও ওই চিঠিতে উল্লেখ করেন। এ ধরনের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া। কার্যপ্রণালী বিধি অনুযায়ী এর সুরাহা করার কথা জানান তিনি। এটা ওই যে কার্যপ্রণালী বিধিতে আমাদের কোনো বিষয়ে কিভাবে নোটিশ দিতে হবে বা কি বলা আছে সবই, সেই বিধি অনুসারে আবার এটা নিষ্পত্তি করা হয়। তবে কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর দাবি, সংসদে নারীর পর্দা বা নেকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। কেউ দাবি জানানোর আগেই ডেপুটি স্পিকার কী কারণে বক্তব্য এক্সপান্স করেছেন তা জানতে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। মাননীয় ডেপুটি স্পিকার আমার যে অংশ সোয়ামোটো নিজ উদ্যোগে কেউ বলার আগে এক্সপান্স করেছেন, এটা কোন অংশটুকু? এরপরে বলছি আমার বক্তব্যের মধ্যে আমি মনে করি কোন অংশ এমন কোন শব্দ নাই যেটা অসংসদীয়। মাননীয় স্পিকারের কাছে দেখে আমাকে অবহিত করার জন্য সংসদ সদস্য থেকে নির্দেশ দিতে অনুরোধ করছি। এ ঘটনায় অপমানিত বোধ করছেন বলে জানান 4 বারের এই সংসদ সদস্য। দাবি করেন পারিবারিকভাবে তিনি ধর্মীয় অনুশাসন পালন করেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে 20 জনকে পুশিনের চেষ্টা রুখে দিলে বিজিবি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ভোর রাতের দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 20 জন নারী, পুরুষ এবং শিশুকে জোরপূর্বক ঠেলে পুশিনের চেষ্টা করে। ঘটনার উপস্থিতি টের পেয়ে আসলে বিজিবির ব্যাপক তৎপরতা এবং বাধার মুখেই এই মুহূর্তে শূন্যরেখা অবস্থান করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে 20 জন নারী, পুরুষ এবং শিশু তারা এই মুহূর্তে শূন্যরেখার ভারতীয় অভ্যন্তরে যে 150 গজ, সেই 150 গজের মধ্যে তারা অবস্থান করছে এবং বিএসএফ এর সদস্যরা তাদেরকে সেখানে রেখেছে একেবারে খোলা আকাশের নিচে, রোদের মধ্যেই। সেই যে 20 জন নারী, পুরুষ, যাদের মধ্যে বেশিরভাগই আসলে নারী, তারা এই মুহূর্তে সেখানে অবস্থান করছে শূন্যরেখার ভারতীয় অভ্যন্তরে। এদিকে বিজিবি ব্যাপক সদস্যদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, ব্যাপক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তের, সে সমস্ত সীমান্তের কয়েকশো বাসিন্দা তারা এই মুহূর্তে সীমান্তে অবস্থান নিয়েছে এবং বিজিবির সাথে সাথে তারাও আসলে ব্যাপক সতর্ক এই মুহূর্তে রয়েছে। আমরা যদি একটু সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তৎপরতা দেখতে পাই, তাদের উপস্থিতিও আসলে ব্যাপক এবং তারা যে সমস্ত নারী পুরুষদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করছিল তাদেরকে নিয়েই তারা এই মুহূর্তে বসে আছে। আমরা বিজিবির পক্ষ থেকে যেমনটা জানতে পেরেছি যে 20 জন ধারণা করছে তারা, যে 20 জন নারী পুরুষ তারা এই মুহূর্তে সীমান্তের শূন্য রেখায় রেখেছে। পাশাপাশি বিজিবির সদস্য এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের অপতৎপরতা বা পুশিনের চেষ্টা তারা হতে দিবে না এবং যে কোনো মূল্যে এই পুশিনের চেষ্টা তারা ব্যাহত করবে। তো এই ছিল আমার কাছ থেকে চৌকা সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। নির্বাসনের 9 বছর হতে চললেও কক্সবাজারের ক্যাম্পে আশ্রিত 12 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন এখনও অনিশ্চিত। দিনে দিনে কমছে আন্তর্জাতিক সহায়তা, এতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে রোহিঙ্গাদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
70 বছরের জীবনে 3 বার প্রাণ বাঁচাতে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে আহমেদ হোসেনকে। সর্বশেষ বাস্তুচ্যুত হওয়ার পর কেটে যাচ্ছে প্রায় 9 বছর। জীবনের শেষ সময়ে তার একটাই আকুতি, মৃত্যুর আগে যেন ফিরতে পারেন নিজ দেশে। ভিটেমাটি থেকে বিতাড়িত হয়ে আজ তিনি ও তার পরিবার বয়ে বেড়াচ্ছেন দেশহীন জীবনের বেদনা। আমি আর হইতে তার ছিলাম 9 মাস তাকিয়ে নাকি 9 মাস তাই বা যাইবা দে আবার আসছি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সবশেষ বৈশ্বিক তথ্য বলছে বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা। প্রায় 41% এই জনগোষ্ঠীর সদস্য, আর তাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল বাংলাদেশ। রাষ্ট্রহীনতা শুধু নাগরিকত্বহীনতা নয়, এটি শিক্ষা, নিরাপত্তার সুযোগ ও ভবিষ্যৎ থেকে বঞ্চিত হওয়ার নাম। সেই কঠিন বাস্তবতায় বেড়ে উঠছে ক্যাম্পে জন্ম নেয়া নতুন প্রজন্মের হাজারো রোহিঙ্গা শিশু কিশোর, যাদের অনেকেই কখনো দেখেনি নিজেদের দেশ মিয়ানমার। রোহিঙ্গাদের একটাই দাবি, নিজ ভিটেমাটিতে নিরাপদ, স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবর্তন। যদি সুষ্ঠুভাবে দেখতে হয় আর নিশ্চিতভাবে তাকিদ পারি দই আর তখন ধরি না আর একখান আর দেশে যাইতে আমি বই আমার মা বাবার জন্য গিয়া মায়ের মার, কিন্তু আমরা যাইতে পারিনি কেন মায়ের মার। এদিকে মিয়ানমারে চলমান সংঘাত নতুন করে বাড়িয়েছে অনিশ্চয়তা, সহিংসতা ও নিরাপত্তাহীনতায় এখনো বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। জাতিসংঘ বলছে ক্যাম্পের রোহিঙ্গাদের জীবন মানবেতর, আর মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি। As the displacement of the Rohingya is protracted and the humanitarian support around the world, but also here in Bangladesh, is going down, and a lot of the Rohingya refugees are largely dependent on humanitarian aid. Some of the most important things for refugees right now. প্রত্যাবাসনের অনিশ্চয়তার মধ্যে কমছে আন্তর্জাতিক সহায়তা। এতে বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবিরে দীর্ঘস্থায়ী উপস্থিতি স্থানীয় জনজীবন, পরিবেশ ও নিরাপত্তার জন্য হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। 18 সালেই 8 লক্ষ রোহিঙ্গার ফ্যামিলি ট্রির অধীনে ডেটা হস্তান্তর করেছিলাম এবং সেটি তারা ভেরিফিকেশন করছিল। প্রায় 2.5 লক্ষের মতো তারা ভেরিফিকেশন করেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কয়েক দফায় মিয়ানমারকে 8,30,000 রোহিঙ্গার তালিকা পাঠালেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি তারা। মিলেছে নিরাপত্তা, কিন্তু এখনও মিলেনি নিজ দেশ ফিরে যাওয়ার নিশ্চয়তা। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঢাকার সফলতার পর এবার চট্টগ্রামের সড়কে এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট ট্রাফিক সিস্টেম বসানোর পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে তৈরি হয়েছে 217 কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব। এর আওতায় নগরীর 53 মোড়ে বসানো হবে এআই ক্যামেরা। প্রকল্প বাস্তবায়িত হলে যানজট নিরসনের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন মেয়র অনেক বিশ্বাসের। ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ট্রাফিক আইন লঙ্ঘন করলে এই ক্যামেরায় তা ধারণ করে তাৎক্ষণিকভাবে তথ্য পাঠাবে পর্যবেক্ষণ কেন্দ্রে, সঙ্গে সঙ্গেই জরিমানা। প্রযুক্তি নির্ভর এই স্মার্ট ট্রাফিক সিস্টেমকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। উন্নত বিশ্ব ব্যবস্থার এই যুগে এসেও চট্টগ্রামে ট্রাফিক সিস্টেম চলছে ম্যানুয়ালি বা হাতের ইশারায়। তবে সম্প্রতি রাজধানীর কিছু সড়কে স্বয়ংক্রিয় এআই পদ্ধতিতে সফলতার পর এবার একই সিস্টেম চালুর পরিকল্পনা নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 217 কোটি টাকার প্রকল্পে প্রাথমিকভাবে ডিপিপিও প্রস্তুত করা হয়েছে। এই পদ্ধতিতে যানজট নিরসনের পাশাপাশি শৃঙ্খলা ফিরবে ট্রাফিক সিস্টেমে। যে কোম্পানিরা ডিপিপি করছে তারা ইতিমধ্যে সিএমপির সাথে যোগাযোগ করেছে, তাদেরকে এটা প্রেজেন্ট করেছে, তারও কিছু সাজেশন দিয়েছে। তো ওভারঅল সব মিলিয়ে আমাদের এটা ছিল একটা খসড়া ডিপিপি। সো ফাইনাল ডিপিপি আমরা রেডি করে সেটা সাবমিট করব। প্রকল্পের আওতায় 5টি জোনে বিভক্ত করে শহরের গুরুত্বপূর্ণ 53টি মোড় বা ইন্টারসেকশনে বসানো হবে এই স্মার্ট ট্রাফিক সিগন্যাল, যা নিয়ন্ত্রণ হবে কেন্দ্র থেকে। এই আধুনিক পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন গাড়ি চালক ও নগরবাসী। ট্রাফিকের থেকে অটোমেটিক যে সিগন্যালটা এটা ভালো। মানলে তার তো এখন মামলা হয়, 2 ঘন্টা পরে তার বাসায় মামলার স্লিপ চলে যায়। এটাতে হয়তো এখন অনেকে সচেতন হবে, আইন মান অটোমেটিক যেহেতু মামলা চলে আসবে আর হয়রানি হবে না জনগণের। যদি আইন মানে সবাই ভালো হবে।
ট্রাফিক পুলিশ ও বিআরটিআই এর সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে প্রকল্পটি। সিগন্যাল না মানা, অবৈধ ইউটার্ন, লেন পরিবর্তন, অতিরিক্ত গতিসহ নানা অনিয়ম ক্যামেরায় দেখে নিয়ন্ত্রণ করা হবে জরিমানা। নগরীর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে আমরা নগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে আমরা সিগন্যাল লাইটগুলো চালু করব এবং এআই বেসড ট্রাফিকিংয়ের জন্য, ট্রাফিকিং সুবিধা চালুর জন্য এআই ক্যামেরা সেট করব। তো এই জন্য আমরা প্রাথমিকভাবে পাইলটিং হিসাবে দ্রুততর সময়ের মধ্যে চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেক্ট করে সেখানে এই কার্যক্রম শুরু করতে। আগামী 2 মাস পর পরীক্ষামূলকভাবে নগরীর বেশ কয়েকটি মোড়ে প্রাথমিকভাবে এআই ট্রাফিক সিস্টেম চালুর কথাও বলছে সিটি কর্পোরেশন ও পুলিশ কমিশনার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ষা এলেই রাঙামাটিতে বাড়ে পাহাড় ধসের শঙ্কা। তবুও থামেনি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন। প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করে নির্মাণ করা হচ্ছে নতুন নতুন স্থাপনা, টাঙানো হচ্ছে জমি বিক্রির সাইনবোর্ডও। নাগরিক সুবিধা বাড়ার কারণে বসতি বেড়েছে কয়েক গুণ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস কন্যার ছবি নিয়ে রিপোর্ট। সরু কাঁচা রাস্তার স্থানে এখন প্রশস্ত আরসিসি সড়ক, পৌঁছে গেছে বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশলাইন সহ সব নাগরিক সুবিধা। যেখানে ছিল টিনশেড ঘর, সেখানে এখন নির্মাণ হয়েছে বহুতল ভবন। এমন চিত্র শুধু রাঙামাটি সদরের রূপনগর যুব উন্নয়ন ও রাঙাপানি এলাকায় নয়, জেলার প্রায় সব উপজেলায়। প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হয়েছে নতুন স্থাপনা, টাঙানো হয়েছে জমি বিক্রির সাইনবোর্ডও। 2017 সালে শিমুলতলী ও নতুনপাড়া এলাকায় পাহাড় ধসে প্রাণ হারায় 10 বাসিন্দা, আর পুরো জেলায় প্রাণ হারায় 120 জন। পরে ঝুঁকিপূর্ণ স্থানে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন, অথচ 9 বছরে এই স্থানে বসতি বেড়েছে কয়েক গুণ। স্থানীয়দের তথ্য মতে 2017 সালের পরে এইসব এলাকায় নাগরিক সুবিধা বাড়ার কারণে বসতি বেড়েছে কয়েক গুণ। 9 বছরে জায়গার দাম বেড়েছে অন্তত 5 গুণ। ঝুঁকি জেনেও জায়গা ছাড়তে রাজি নয় বাসিন্দারা। পাহাড়ে অ্যাক্সিডেন্ট এটা হয়, কিন্তু সব জায়গায় না। আমরা 2 বছর ধরে থাকতেছি তো তেমন কিছু হয় নাই, এই জন্য ভয়টা লাগে না। আগে ছিল 1 লাখ টাকা ডিসিম, এখন হয়ে গেছে 3 লাখ, 3.5 লাখ। আমাদের কোন একটা বিকল্প ব্যবস্থা করে যে সরাই, তাহলে চলে যাব। বর্ষা শুরু হলে তৎপর না হয়ে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাস বন্ধ ও সমস্যার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশিষ্টজনদের। প্রাকৃতিক দুর্যোগ যখন বাড়ে, ঝড় বৃষ্টি যখন বেড়ে যায়, তখন প্রশাসন অতি তৎপর হয়। এটা আসলে স্থায়ী কোনো সমাধান নয়, আমাদের উৎসে বন্ধ করতে হবে। যারা বসতি করে ফেলেছে তাদেরকে সরকার কিভাবে নতুন করে ওদেরকে পুনর্বাসন করবে, কোনো জায়গায় পুনর্বাসন করবে, এই চিন্তাটা করলে ঝুঁকি অনেকাংশে লাঘব হবে। ঝুঁকিতে বসবাসকারীদের পুনর্বাসন বা অন্য কোনো উপায় পথ খোঁজা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। কিভাবে সহজে করে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে বা অন্য কোনো সিস্টেম, সরকার যদি এরকম কোনো পলিসি নেয় যেগুলো কাজে লাগবে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করছি। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 126টি পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রায় 6000 পরিবারের 25,000 মানুষের বসবাস। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে অন্তত 12টি বিমান হামলা চালানো হয়েছে, ছোড়া হয় কামানের গোলাও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 47 জন নিহত এবং 97 জন আহত হয়েছেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার দক্ষিণ লেবাননের আলী আল তাহের উচ্চভূমি এলাকায় কামানের গোলা ছুড়েছে ইসরায়েলি সেনারা। একই দিনে দক্ষিণ লেবাননে অন্তত 12টি বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মধ্যরাতের পর থেকে ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।
হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েল ও লেবাননে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি সমঝোতার কথা জানানোর কয়েক ঘন্টার পর ইসরায়েলের রাষ্ট্রদূত লেইটার এই মন্তব্য করেন। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহ চুক্তিকে সম্মান করে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করলে শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করবে ইসরায়েলও। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে দক্ষিণ লেবাননে পাল্টাপাল্টি হামলার খবর আসায় চুক্তির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত জনগণের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। একই সঙ্গে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে কোনো অস্ত্র থাকার বিরোধিতা করে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার উপর জোর দিয়েছেন তিনি। শিউলি রোজা, সময় সংবাদ। এবার খেলার খবর। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে নালিশ জানালো আলজেরিয়া ফুটবল ফেডারেশন। লিওনেল মেসির আলোচিত ফাউলের পাশাপাশি ম্যাক অ্যালিস্টারের একটি ট্যাকলের বিষয়েও লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। এই দুটি ঘটনায় আলবিসেলেস্তেদের দুই তারকাকে কোনো কার্ড দেখানো হয়নি। রেফারিদের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। লিওনেল মেসির বিরুদ্ধে ফিফায় নালিশ করেছে আলজেরিয়া। যেন তেন নালিশ নয়, একেবারে কাগজে কলমে লিখিত নালিশ। শুধু লিওনেল মেসি নন, একই অভিযোগ জমা পড়েছে ম্যাক অ্যালিস্টারের বিপক্ষেও। সেটা কি, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার পর 31 মিনিটে লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ককে একটি ফাউল করেন। পেছন থেকে তার বুটটা আলজেরিয়ান অধিনায়ক মান্ডির কাফ মাসেলে গিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, কিন্তু রেফারি লিওনেল মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি ভিএআর প্রযুক্তিতেও লিওনেল মেসির বিরুদ্ধে আনা হয়নি কোনো অভিযোগ। রেফারি সেই ম্যাচটি পরিচালনা করে যান এবং ম্যাচের শেষের দিকে মাজার মুখে আঘাত করার অভিযোগ তুলেছে আলজেরিয়া ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে এবং এই অভিযোগটিও তাৎক্ষণিকভাবে ফিল্ড রেফারি যিনি ছিলেন বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর এর মাধ্যমে কোথাও কোনো অভিযোগ ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভিডিও বা রিপ্লাই সব কিছু অ্যানালাইসিস করে মস্ত বড় একটা ফাইল তৈরি করে ফিফার সদর দপ্তরে অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়া। ফিফা বিশ্বকাপে ফিফার যেই রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের 14-6 ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এই ধরনের কোনো অভিযোগ যদি কোনো খেলোয়াড়ের উপর ওঠে সেটার সরাসরি দায় হচ্ছে রেফারির উপর। অর্থাৎ রেফারি যেই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মাঠে নিয়েছেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে পরবর্তীতে ফিফা কিংবা অন্য কোথাও অভিযোগ করে এখান থেকে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচগুলোতে লিওনেল মেসির খেলতে কোনো সমস্যা নেই, ম্যাক অ্যালিস্টারের মাঠে নামতে কোনো সমস্যা নেই, এমনকি তাদের কোনো ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে না ফিফার পক্ষ থেকে। তবে যে ফিল্ড রেফারি যারা ছিলেন বা ভিএআর এর দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়টি বা তাদের পারফরমেন্সটি ফিফার যে রেফারিজ কমিটি রয়েছে তারা খতিয়ে দেখবে, তারা অ্যানালাইসিস করে দেখবে। ডালাস থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। সাম্বার তালে জয় ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে 3-0 গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষে সেলেসাওরা। পরিবর্তিত ভূ রাজনীতিতে প্রধানমন্ত্রী চীন সফরে নজর অন্য দেশেরও ঢাকার জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা। এবং শেখ পরিবার সহ দুর্নীতিবাজদের জব্দ সম্পদের 80% নিয়ন্ত্রণ নেই, দুদকের কৌশলে ভোগ করছে অভিযুক্তরাই। আদালতের আদেশ বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিনাতারা যশোয়া। আইরিন, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।